ওর সাথে আমার দেখা ছিল, কোইন্সিডেন্স বিচ্ছেদ ছিল, ভাগ্যেও ঠিক ততটুকু দূরে সরে গেছে যতটুকু কাছে ছিল। কথাটি শেষ করার মাত্রই করতালিতে মুখর হলো পুরো ড্রয়িং রুম জুড়ে। এমন সময় মেঘালয়ের মোবাইলের রিংটং সশব্দে বেজে উঠল। একটি ৮ বছরের ছোট্ট বালিকা সোফার উপর থেকে মোবাইল হাতে নিয়ে কল রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? আমি মিসেস মেঘালয় বলছি। কে কল করেছে রে বেলিফুল? প্রশ্ন শুনে ছোট্ট বালিকা ঘাড় ফিরিয়ে দেখল তার ছোট চাচ্চু মেঘালয় এদিকে আসছে। ছোট্ট বালিকা হাসি মুখে মেঘালয়ের সামনে মোবাইল বাড়িয়ে দিয়ে বলল, মিসেস মেঘালয় কল করেছে। এত জোরে গান বাজাচ্ছে কে? কথাটি বলতে বলতে মেঘালয় দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে শিশিরের কাছে চলে গেল। ছোট্ট বালিকা আবারও মোবাইল কানে লাগিয়ে ছোট্ট করে বলল, চাচু তো চলে গেছে, আপনি একটু পরে কল করুন। কল কেটে গেছে। আলো মোবাইল হাতে নিয়ে মেঝেতে বসে পড়ল। দুই হাত দিয়ে মুখ ঢেকে বেকুল সুরে কাঁদতে শুরু করলো। জীবনের এমন এক পর্যায়ে এসে সে দাঁড়িয়েছে যেখান থেকে না সে এগিয়ে যেতে পারবে আর না পিছনে ফিরে আসতে পারবে। একুল হারিয়ে সে আজ মাঝ সমুদ্রে আছে। ডাক্তার সাহেব নিশ্চয়ই তাকে ভুলে গেছে তার মিসেস মেঘালয়কে। হয়তো এতদিনে ডাক্তার সাহেবের জীবনে অন্য কেউ প্রবেশ করেছে। হয়তো ডাক্তার সাহেবের পুরোটা হৃদয় জুড়ে তার বসবাস। সেখানে সামান্য এক আলোকে মন রাখার কি দায় পড়েছে ডাক্তার সাহেবের? কিন্তু অবাধ্য হৃদয়টা যে আজ লজিক মানছে না। অথচ পুরো এক জীবন সে কাটিয়ে দিয়েছেন লজিকের ওপর নির্ভর করে। আজ হৃদয়টা কার জন্য অস্থির হয়ে গেছে। আলো বুকের পাপাশে হাত রেখে কয়েকটা ডিপ ব্রিথ নিয়ে মেঝেতে টান হয়ে শুয়ে পড়ল। শরীর জ্বালা পোড়া করছে। অবশ্য এটাই আলোর নিত্যদিনের শারীরিক চিত্র। প্যানিক অ্যাটাক হয় না আগের মতো, কিন্তু শরীরে জ্বালা পোড়া আছে। ডাক্তার সাহেবের সঙ্গে তার ৯ মাস সংসারের কথা যখনই মনে পড়ে তখনই দিন দুনিয়া বিষ লাগে। জীবনের এত খ্যাতি, কেরিয়ার, সাজানো গোছানো লাইফস্টাইল, কিছুতেই সে আগের মতো আনন্দ অনুভব করতে পারে না। রোজ সকালে ডাক্তার সাহেবের চেহারা দেখে বর হওয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস। তাড়াহুড়ো করে ডাক্তার সাহেবের পছন্দ করা খাবার তৈরি করা, নিজ হাতে ডাক্তার সাহেবের কাপড় চোপড় ভাঁজ করে আলমারির দ্বিতীয় সারিতে রাখা। রোজ নিয়ম করে ডাক্তার সাহেব হসপিটালে যাওয়ার সময় এবং বাড়িতে ফিরে আসার পর ডাক্তার সাহেবের শার্টের বোতাম লাগিয়ে দেওয়া এবং খুলে দেওয়া তার নিত্যদিনের অভ্যেস। তারপর ডাক্তার সাহেব যখন মনোযোগ দিয়ে সেভ করত তখন এক গালে হাত রেখে ডাক্তার সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকা ছিল রোজকার অভ্যেস। এত বছরের এত স্মৃতি, এত বদ অভ্যেস কাটিয়ে একবারের জন্য তো ডাক্তার সাহেবকে সে ভুলতে পারেনি। সামনে বসে থাকা মানুষটাকে সে অনায়াসে মিথ্যা বলতে পারে, কিন্তু নিজের হৃদয়ের সঙ্গে কি মিথ্যা বলা যায়? যতই মুখে মুখে বলুক সে ডাক্তার সাহেবকে ভুলে গেছে, কিন্তু সে তো একটুখানি ভুলে পারে না। গত ৮ বছরে ডাক্তার সাহেবকে হয়তো রোজ দেখেনি, কিন্তু হৃদয়ের চোখ দিয়ে কোটি বার তাকে দেখা হয় রোজ। যার বসবাস হৃদয়ের মধ্যখানে, যার বসবাস চোখের তারায়, তাকে কি করে ভুলে যাওয়া যায়? কথাগুলো ভাবতে ভাবতে হাতের পিঠে চোখের জল মুছে আবারও কেঁদে ফেলল আলো। সিতারা বেগম মেয়ের ঘরে এসে দেখল মেয়ে মেঝেতে শুয়ে আছে। সিতারা বেগম ধীর পায়ে হেঁটে আলোর কাছে গিয়ে বললেন, রাত কটা বাজে? ভাত খাবি না আম্মা? আলোর ডাক শুনে সিতারা ভীষণ অবাক হয়ে যায়। আলো চোখের জল
দেখে সিতারা বেগম হন্তদন্ত হয়ে আলোর পাশে বসলেন। আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করলেন, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? আম্মা, আমি যে বোকা কিসিমের মানুষ আমাকে কোনোদিন বলেন নাই কেন আপনি? নাকি আপনারা টের পান নাই আপনাদের আলো বোকা একটা মেয়ে? আলোর কথার আগামাথা খুঁজে পাচ্ছে না সিতারা, তবে মেয়ের কথার পেছনে যে বিশাল লজিক লুকিয়ে আছে তা টের পাচ্ছেন। সিতারা হাত বাড়িয়ে আলোর চোখ জল মুছে দিয়ে বলল, বোকা হলে নিশ্চিত পড়াশোনা করে ডাক্তার হইতে পারতি না? অন্য কোনো কথা থাকলে বল। আলোর চোখ দুটোতে আরও জল এসে জমা হচ্ছে। সিতারা এবার সত্যি সত্যি ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছেন। আলোর কাঁদতে কাঁদতে হিকসে উঠে গেছে। মেঘালয় শিশিরের কাঁধে থাপ্পড় দিয়ে বলল, রাত কটা বাজে? এত জোরে গান ছেড়ে তুই কি বোঝাতে চাইছিস? তুই দেবদাস নাকি ফরহাদ নাকি রোমিও? শিশির ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনে মানুষ একবারই বিয়ে করে ভাই। আগামীকাল আমার বিয়ে, আজকের রাতটা অন্তত স্বাধীনভাবে আমাকে এনজয় করতে দাও। আগামীকাল থেকে আমি স্বাধীন বাংলাদেশে পরাধীন হয়ে থাকব। বিয়ে শব্দটা শুনে খানিকটা বিচলিত বোধ করছে মেঘালয়। দু হাত দিয়ে কপালের চুলগুলো পেছনের দিকে সরিয়ে সেখান থেকে সরে গেল। বিয়ে শব্দটা তার কাছে পবিত্র একটা শব্দ। বিয়ে নামক একটা শব্দের অনেক অনেক ক্ষমতা, যেই ক্ষমতার জের ধরে দুই মেরু দুই বাসিন্দা একই ঘরে একই বিছানায় বসবাস করে, জীবনের সকল সুখ দুঃখকে ভাগাভাগি করে নেয়। জীবনের সকল আপ ডাউনে হাতে হাত রেখে পথ চলা একটুখানি সুখের আশায়। পৃথিবীতে রোজ কত মানুষের সঙ্গে মানুষের কথা হয়, দেখা হয়, কই কেউ তো কারো সুখ দুঃখের ভাগিদার হতে চায় না। কেউ আগ বাড়িয়ে বলে না তোমার কাঁধে মাথা রেখে একটুখানি দুঃখ কমাতে পারবো। কেউ আগ বাড়িয়ে বলে না আমি তোমার বুকে মাথা পেতে সুখ খুঁজে পাই। এইসব কথা সাধারণ কেউ কাউকে বলে না। এসব কথা বলার জন্য ব্যক্তিগত মানুষ দরকার, আর ব্যক্তিগত মানুষ চাইলেই তো পাওয়া যায় না, খুঁজে নিতে হয়। বিয়ে করতে হয়। প্রত্যেকটা ধর্মে বিয়েকে হাইলাইট করেছে, কারণ বিয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম একটি সম্পর্ক। কিন্তু এই শুদ্ধতম সম্পর্ককে কিছু কিছু মানুষ কাঠ পুতুলের খেলা ভেবে রেখেছে। কাঠের পুতুলকে যেমন দড়ি বেঁধে যেভাবে ইচ্ছে সেভাবে নাচায়, ঠিক কিন্তু স্বামী স্ত্রী আছে যারা তাদের পার্টনারকে এভাবেই আঙ্গুলের ইশারায় নাচাতে চায়। কিন্তু চাইলেই কি সম্ভব? সব মানুষের ইচ্ছের স্বাধীনতা আছে, পার্টনারের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে নেই যতক্ষণ না সে কারো ক্ষতির সম্মুখীন হচ্ছে। পরক্ষণে মেঘালয়ের মনে বিবেকের প্রশ্ন উদয় হলো, তুই যেহেতু এতই বুঝিস তাহলে তোর মিসেস তোকে ছেড়ে কেন চলে গেল? তুই তো তাকে আগলে রেখেছিলি, সে তোর যত্ন আদরকে ভালোবাসাকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর রাতে এই শহরে চলে গেছে বহু বছর আগে। শোন, এইসব বড় বড় কথা সংসার চলে না। যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে না থাকার সে চলে যাবে, তাকে কাঁধে রাখা যায় না। মেঘালয়ের মানুষ পটে ভেসে উঠল আলোর কান্নারত মুখটা। শেষ দেখা হয়েছিল, এরপর না আর কিছু ভাবতে পারছে না। আলোর কথা ভাবতে বসলে পাগল পাগল মনে হয় নিজেকে। বেলি ফুলের কাছে যাওয়া অতি গুরুত্বপূর্ণ, কে যেন কল করেছিল বলল। মেঘালয় হাঁটতে হাঁটতে আবারও ড্রয়িং রুমে চলে এলো। বেলি ফুল মোবাইলে কার্টুন দেখছিল। তার চাচ্চুকে এগিয়ে আসতে দেখে বেলি ফুল মুচকি এসে বলল, চাচ্চু, তোমাকে একজন খুঁজছে। মোবাইল দাও। পরিচয় জানতে চাওনি? সে কে?
মোবাইল হাতে নিতেই প্রশ্ন করলো মেঘালয়। বেলিফুল চকলেট কামড় বসিয়ে চিবোতে চিবোতে জবাব দেয়, ওনার পরিচয় মিসেস মেঘালয়। বলল, এটা কোনো নাম হলো চাচ্ছু? মানুষের নাম থাকবে বিনতি, অরিন, ফাইজা। মিসেস মেঘালয়, কেমন অদ্ভুত নাম, কিন্তু তোমার সঙ্গে ওনার নামের মিল আছে। বেলিফুলের কথা শুনে মেঘালয় স্তব্ধ হয়ে যায়। চোখের পলক ফেলতে ভুলে গেছে বেলিফুল। তার চাচ্চুর কাছ থেকে রেসপন্স না পেয়ে সোফা থেকে নেমে সোজা চলে গেল তার পাপার কাছে। মেঘালয় ডান হাতের পিঠে কপালের ঘাম মুছে মোবাইল চেক করলো। তার হাত অসম্ভব কাঁপছে। স্ক্রিনের ওপর ভেসে উঠল মিথ্যাবতী নামটা। মেঘালয়ের পা দুটো অলস হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে। হৃদয়ের অস্বাভাবিক স্পন্দনের জন্য স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসার আগেই কারো ডাক শুনে মেঘালয় অতি সন্তর্পণে চোখের জল মুছে ফেলল। তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, এসো খাবার খেতে এসো। বিয়ে বাড়িতে খাবার দাবারের ঠিক আছে, তাড়াতাড়ি এসো। মেঘালয়ের হাতটা টেনে ধরে এগিয়ে নিয়ে যেতে যেতে নরম সুরে কথাটি বলল বর্ষা। মেঘালয়ের গলার মধ্যে ভাগে কি যেন দলা পাকিয়ে আছে। নয়তো জোর গলায় একটা ধমক দিত বর্ষাকে। কাঁদছিস কেন আলো? আম্মা, আমি এত বোকা কেন হলাম আম্মা? আম্মা, আমার অতিরিক্ত জেদ বোকামির কারণে আমার জীবনের 8টি বছর হারিয়ে গেছে আম্মা। সিতারা বেগমের বুকে মাথা রেখে অজরে কেঁদে ফেলল আলো। দীর্ঘ 8 বছর পর আলোর চোখের জল দেখে অধিক বিস্ময়ে সিতারা বেগম কথা বলার খেই হারিয়ে ফেলছেন। মেয়েটা তো কাঁদত না, হাসতে ভুলে গিয়েছিল প্রায়। সেই মেয়ে আজ কাঁদছে। মেয়ের হারিয়ে যাওয়া অনুভূতিরা কি ফিরে এসেছে আবার? সিতারা বেগম আলোর মাথায় হাত রেখে নরম আদুরে সুরে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে মা, কাঁদছিস কেন? আমাকে বল না। দেখ, এখন কিন্তু আমার ভয় হচ্ছে। আলোর কান্না মোটেও থামলো না, বরং কান্নার শব্দ আরও বেড়েছে। সিতারা বেগম উৎকণ্ঠার মাঝে বারবার আলোকে জিজ্ঞেস করেছে, কিন্তু আলো জবাব দিচ্ছে না। তারপর হঠাৎ করে আলোর যে কি হলো, তার আম্মাকে ছেড়ে 2 হাত দিয়ে চোখের পানি মুছে মোবাইল হাতে নিয়ে চলে গেল বারান্দায়। তারপর কল করলো তার এক কলিগকে। সিতারা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় অস্থির হয়ে পায়চারি করতে থাকা আলোকে দেখছে। চোখের সামনে এখনো আলো, গত 8 বছর আগে যাকে শেষবারের মতো এমন ছটফট করতে দেখছিল, সেই আলোকে নাকি সামান্য কিছু হলেও কান্না করে চোখের পাতা ফুলিয়ে বসে থাকা সেই আলোর দেখা আবারও মিলেছে। কথা শেষ করে বারান্দা থেকে রুমে এসে আলো তার আম্মাকে উদ্দেশ্য করে বলল, আম্মা তৈরি হও, গাড়ি আসবে কিছুক্ষণের মধ্যে। ও মা, এত রাতে কোথায় যাব? তুই গাড়িও ঠিক করে ফেলেছিস? চট্টগ্রামে যাব আম্মা। ব্যাস, সিতারা বেগম আর কিছু মেয়েকে জিজ্ঞেস করার সাহস পেলেন না। নিজের ঘর থেকে বোরকা পরে আবারও চলে এলেন আলোর ঘরে। এসে দেখলেন আলো একটা চমৎকার শাড়ি পরেছে, সোনালি পাড়ের সাদা রঙের জামদানি শাড়ি। চুলগুলো খোপায় বেঁধে ঘাড়ের উপরে ফেলে রেখেছে। সিতারা বেগম অবাক হয়ে মেয়ের কাণ্ড দেখছেন। আলো ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে তড়ি ঘড়ি করে তার আম্মার সামনে দাঁড়িয়ে বলল, আম্মা, ঘরে তো কাজল নেই, তোমার সুরমাদানি দাও। সিতারা বেগম হাসি মুখে ঘর থেকে মেয়েকে সুরমাদানি এনে হাতে দিলেন। আলো 2 চোখে সুরমা দিল। তারপর আয়নায় শেষবারের মতো নিজেকে আরও একবার দেখে মোবাইল এবং 5 হাতে
নিয়ে সিতারা বেগমকে সঙ্গে করে বেরিয়ে পড়ল বাড়ির থেকে। রাস্তায় এসে দাঁড়ানোর 15 মিনিট পর একটি প্রাইভেট কার এসে তাদের সামনে দাঁড়ালো। আলো এবং সিতারা বেগম কাছে উঠে বসতেই গাড়ি রওনা হলো চট্টগ্রামের পথে। দীর্ঘ 6 ঘন্টা পথ অতিক্রম করে চট্টগ্রাম শহরে প্রবেশ করলো আলো এবং সিতারা বেগমের গাড়ি। ভোরের আলো ফুটে উঠেছে আকাশের দিগন্ত রেখায়। তখন সূর্যের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। আলো প্রাণ ভরে দেখছে তার জন্মভূমিকে, তার প্রাণের শহরকে। সিতারা বেগমের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে যেন আফসার সাহেবের গান এই শহরে বাতাসের সঙ্গে মিশে আছে। প্রাইভেট কারে কে এখান ফেলে অলঙ্কার মোড়ে এসে জাকির হোসেন রোডের পথ ধরে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ খুলশির দিকে যতটা এগিয়ে যাচ্ছে ক্রমশ আলোর হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছে। শিরসেনা পথে গাড়িটা যখন আপন গতিতে চলছে ঠিক ততটাই তীব্র গতিতে আলোর হৃদস্পন্দনে গতি বেড়ে চলছে। গাড়ি যখন ওয়ারলেন্স মোড় হয়ে দক্ষিণ খুলশিতে প্রবেশ করলো তখন সিতারা বেগম আলোর মুখের দিকে তাকালো। আলোর চোখে পানি চিকচিক করছে। চোখের পলক ফেলা মাত্রই টুপ করে জল গড়িয়ে পড়বে আলোর কোলে। সিতারা বেগম হাত বাড়িয়ে আলোকে একপাশে জড়িয়ে ধরলেন। আলো মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, যেমন করে আমার সংসার, আমার মানুষটাকে রেখে গিয়েছিলাম তেমন ফিরে পাওয়ার কোনো আশা নেই আম্মা। তবু অবাধ্য হৃদয়টা মানতে চাইছে না। আমি মেনে নিতে পারবো না ডাক্তার সাহেবের পাশে কেউ আছে। আমার হাতে সাজানো সংসারটাই কারো হাত লাগুক আমি মেনে নিতে পারছি না। কিন্তু এমন চাওয়া তো সম্ভব নয় আম্মা। এতগুলো বছরে সব কিছু বদলে গেছে। পথ বদলেছে, শহরে আধুনিকতার ছোঁয়া লেগেছে, বিল্ডিংগুলো উচ্চ হয়েছে অনেক। তাহলে তো আমার ডাক্তার সাহেবের বদলে যাওয়ার কথা, তাই না আম্মা? কথাগুলো বলতে বলতে আলো সিতারা বেগমের কাঁধে মুখ গুজে কাঁদছে। সিতারা আলোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেয়ের সবগুলো কথা খাঁটি সত্য, সব বদলে যাওয়ার কথা। কিন্তু সব বদলের কারণ মেনে নেওয়া যায় না। বিশেষ করে ভালোবাসার মানুষের বদলে যাওয়ার কারণ তো অবশ্যই নয়। আপা আর কত দূর? ড্রাইভার সাহেবের কথা শুনে আলো চোখের জল মুছে স্বাভাবিক কণ্ঠে বলল, সামনের গলিতে জামান হাউস, এর সামনে। ব্যাগ থেকে টিস্যু বের করে চোখের কোণের ঘেটে যাওয়া সুরমা মুছে ফেলল। তারপর শাড়ির আঁচল তুলে মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। সৃষ্টিকর্তার কাছে একটাই আর্জি, সে যা নিয়ে ভাবছে তা যেন কখনোই সত্য না হয়। জামান হাউস এর সামনে এসে গাড়িটা ধীর গতিতে চলতে চলতে থেমে গেছে। গেটের সামনে দাঁড়ানো দারোয়ান দৌড়ে এলো। আলো দারোয়ানকে উদ্দেশ্য করে সালাম দিয়ে বলল, সালাম ভাই, ভালো আছেন? দারোয়ান বেশ কিছুক্ষণ তাকিয়েছিল আলোর মুখের দিকে, কারণ এই মানুষটা চেনা চেনা লাগছে। পরক্ষণেই যখন মানুষটার পরিচয় বুঝতে পারল ঠিক তখন সালাম ভাই উৎসাহিত কণ্ঠে বলল, ভাবি আপনি এত বছর পর কেমন আছেন? দাঁড়ান দাঁড়ান, আমি গেট খুলে দিয়ে আসি। সালাম ভাই ছুটে গিয়ে বিশাল গেট খুলে দিল। ড্রাইভার গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলো। গাড়ি থেমে যাওয়ার পর আলো এবং সিতারা বেগম নেমে এলো। সালাম ভাই ব্যাগ নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। আলো সালাম ভাইকে ডেকে বারণ করলো, কিন্তু সালাম ভাই শুনলে তো সে ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে ছুটে গেল। আলো গাড়ি ভাড়া মিটিয়ে সিতারা বেগমের দিকে ফিরে বলল, আম্মা চলো ফিরে যাই। সিতারা বেগম চোখ রাঙিয়ে তাকালেন। আলো মিনমিন করে বলল, আম্মা
আমার মনে হচ্ছে কিছুই ঠিক নেই। সেদিন আমি নিজেই রাগ করে বেরিয়ে গিয়েছিলাম। এতগুলো বছর পর ফিরে এসে ভুল করেছি। চলো ফিরে যাই। তুই একটা পুরা পাগল। তুই না আত্মসম্মান বোধ সম্পন্ন মেয়ে লোক। ফিরে যেহেতু যাবি তাহলে এলি কেন? তোর যা মন চাই তুই কর। তোর বাপ মরে গেছে, বেঁচে গেছে, আমাকে রেখে গেছে তোর আহ্লাদ সহ্য করার জন্য। আমার তো এখন নিজের উপর রাগ লাগছে। 8 বছর আগে সেদিন কেন তোর গালে দুটো ঠাটিয়ে থাপ্পড় মারলাম না? সেদিন তোকে সঙ্গে করে নিয়ে আসা আমার ভুল হয়েছিল। সিতারা বেগম রাগ গজগজ করতে করতে সামনের দিকে তাকাতেই দেখতে পেল আলোর মেজোজা ইতিকে। ইতি তাড়াহুড়ো করে আলোর সামনে এসে দাঁড়ালো। আলো হতভম্ব হয়ে যায়। মানুষটা আগে থেকে সুন্দর হয়েছে, বয়স সামান্য বেড়েছে হয়তো, তবুও সৌন্দর্য কমতি নেই। ইতি আলোকে জড়িয়ে ধরে বলল, এতগুলো বছর পর এতদিনে মনে পড়ল এই বাড়িটাকে তোমার কেউ আছে? আলো ইতিকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তোমাদের আমার হৃদয়ে ধারণ করেছি ভাবি। ভুলে কি করে? মান অভিমানের খেলায় ভালোবাসা চাপা পড়ে গেছে। ভালোবাসা চাপা পড়ে যাওয়া জিনিস। ভালোবাসা হচ্ছে মূল্যবান সম্পদ। দুনিয়ার অনেক অনেক দামি বস্তু আছে, সেসব বস্তুর নিরাপত্তার ব্যস্ততা আছে অনেক। কিন্তু সে সব দামি বস্তু চুরি হয়ে গেলে আবারও কিনে নেওয়া যায়। কিন্তু ভালোবাসা ক্ষয় হয়ে যাওয়ার আগে, বিলীন হবার আগে সর্বোচ্চ নিরাপত্তা ভালোবাসাকে দিতে হয়। কারণ ভালোবাসা ফিরে পাওয়া অসম্ভব। ভালোবাসার ধরন এবং ভালোবাসার মানুষটার কোনো ফটোকপি নেই। তাই অরিজিনাল কপি সবসময় হৃদয়ে ধারণ করতে হয়। সর্বোচ্চ নিরাপত্তা দিতে হয়। আমার জীবনের সব কিছু ভুল ভরা। আমার জীবনের সঠিক এবং ভুলকে দাঁড়িপাল্লায় মেপে দেখলে দেখবেন ভুলের ওজনও বেশি। কথাটি বলে আলো চোখে জল মুছে ফেলল। ইতি আলোর মাথায় হাত রেখে বলল, ভেতরে এসো। কতক্ষণ বাইরে থাকবে? আমি বাড়ির ভেতরে যাব না ভাবি। ইতি বুক কুঁচকে তাকালো। সিতারা বেগম ফের কপালে হাত রেখে দাঁড়িয়ে রইলেন। মেয়েটা বোধ বুদ্ধি কবে যে হবে? আলো দোতলায় দক্ষিণের বারান্দার দিকে তাকিয়ে বলল, ডাক্তার সাহেব কোথায় আছে? ভাবি, সকাল থেকে তোড়জোড় চলছে। শিশিরের বিয়ে। শিশির হচ্ছে মেঘালয়ের ফুফাতো ভাই, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শিশিরের যার সঙ্গে বিয়ে হবার কথা, সেই মেয়েটা ভার্সিটির স্টুডেন্ট। বাবা মায়ের খুব ছোটোবেলায় বাংলাদেশ ছেড়ে চলে এসেছে পোল্যান্ডে। মেঘালয় আজ সারা রাত ঘুমাতে পারেনি, কারণ মিসেস মেঘালয় শব্দ দুটো তার মস্তিষ্কে সারা রাত ঘুরপাক খেয়েছে। বেলি ফুলের কথা শুনে প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু কল লিস্ট মার্চের সকাল পোল্যান্ডের ক্রাকোভ শহরে এক মৌজাল নিয়ে হাজির হয়। শীত পুরোপুরি বিদায় নেয়নি, তবু বাতাসে বসন্তের হালকা উষ্ণতা টের পাওয়া যাচ্ছে। আকাশ ধূসর নীলের মিশ্রণে ঢাকা। সূর্য যেন কুয়াশার পর্দা সরিয়ে ধীরে ধীরে উঁকি দিচ্ছে। রাস্তাগুলো ভেজা। রাতের শিশির এখনও জানালার কাছে লেগে আছে। পাতাহীন গাছের ডালে ডালে নতুন কুঁড়ি ফুলে উঠছে। ঋতু পরিবর্তনের প্রভাব চোখে পড়ছে। বিছানা থেকে নেমে পোল্যান্ডের ক্রাকোভ শহরের চমৎকার একটি বিশাল বাড়ির ছোট্ট একটা রুমের জানালার সামনে এসে দাঁড়ালো মেঘাল। ভেতরের উষ্ণতা আর বাইরের ঠান্ডা হাওয়া সংঘাতে তার শরীর হালকা কেঁপে উঠল। জানালার ওপারে দেখা যায় পুরনো ইউরোপীয় স্থাপত্য, দূরে কোনো চার্চের চূড়া, আর নিরিবিলি সকালের শহর। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে গাড়ির শব্দ। মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের ওপর নজর রাখলো মিথ্যাবতী। তাকে কল করেছে, এখনও ঠিকঠাকভাবে বিশ্বাস হচ্ছে না। এমন সময় দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেছে মেঘালয়। পিছনে ফিরে তাকাতেই দেখতে পেল
শিশিরকে। শিশিরকে দেখে মুখ গম্ভীর করে বলল, তোমাদের রিয়াকশন দেখে মনে হচ্ছে এ বাড়িতে আজ আমার বিয়ে হচ্ছে না, আমার 40 হবে। ও কাম অন গাইজ, লেটস ডু সামথিং স্পেশাল। আমার বিয়েতে কোনো স্পেশাল কিছুই নেই, অথচ কাজিনদের সবার বিয়েতে আমি হই হুল্লোড় করেছি। আমার বেলায় সবার আনন্দ ফুরিয়ে গেছে। এতই আনন্দ করার শখ যেহেতু ছিল, তাহলে বাংলাদেশ গিয়ে বিয়ে করতে। আমি তো মাকে কতবার বললাম চলো বাংলাদেশে যাই, কিন্তু মা রাজি হলো না। ভাগ্যিস তুমি এবং মাশরাফি ভাই এলে আমার বিয়েতে, নয়তো আমার নিরামিষ বিয়ে আরও পাঞ্চে লাগতো। শিশিরের কথা শুনে মেঘালয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আজ রাতের ফ্লাইটে ইউকে ফিরতে হবে, ছুটি নেই। আর 2 দিন থাকলে ভীষণ খুশি হতাম। মেঘালয় শিশিরের কাঁধে হাত রেখে বলল, সময় নাই রে, নয়তো আমি সত্যি সত্যি থেকে যেতাম 2 দিন। তোদের ছাড়া একা আমি তার কে আছে। শিশির ভীষণ অবাক হয়ে যায়। জীবনে প্রথমবারের মতো মেঘালয় ভাইয়ের কাছ থেকে এমন কথা শোনা হলো, কারণ তাদের এই ভাইটা ভীষণ চাপা স্বভাবের। শিশিরে যে কি হলো, মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে সাহস করে বলেই ফেললো, আলো ভাবিকে এখনো বলতে পারছো না তুমি? মেঘালয় মলিন হেসে ফেলল, শিশিরের কাঁধে থাপ্পড় দিয়ে বলল, আলো কি ভুলে যাওয়ার বস্তু? আলো আমার প্রথম অনুভূতি, আমার প্রথম ভালোবাসা। শিশির অবাক হয়ে গেছে। সে ভেবেছিল মেঘালয় কালের পরিক্রমায় আলো ভাবিকে ভুলে গেছে, কিন্তু এমন সময় দরজা খুলে বর্ষা রুমের ভেতরে এসে বলল, মেঘালয়, তোমার ডাটা কালেকশন অফ ক্যান। ইতি ভাবি কল করেছিল আমার কাছে, তোমাকে বলেছে আর্জেন্টিটি ভাবির সঙ্গে যোগাযোগ করতে। কথাগুলো বলতে বলতে বর্ষা মেঘালয়ের এলোমেলো বিছানা গুছিয়ে রাখছে। মেঘালয় শিশিরকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। শিশিরকে তার বাবা ডাকছে বলে শিশির মেঘালয়ের সঙ্গে আর গেল না। মেঘালয় একা একাই বাগানে চলে গেল। মোবাইল ফোন বের করে সময় দেখে নিল। মার্চের মাঝামাঝি সময় চলছে এখন, তাই বাংলাদেশে এখন সময় দুপুর 1টা। এমন সময় তো কখনোই ইতিভাবে কল করে না, আজ কি এমন জরুরি প্রয়োজনে কল করেছে? মেঘালয় ডাটা অন করে কল করলো ইতির মেসেঞ্জারে। ইতি সবেমাত্র নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে, ঠিক তখনই তার মোবাইলে কল এলো। ইতি মোবাইলে হাতে নিয়ে দেখলো মেঘালয় কল করেছে। ইতি কল রিসিভ করে বলল, কেমন আছো? গুড। জিজ্ঞেস করবে না আমরা কেমন আছি? আমি জানি আপনারা ভালো আছেন, রোজ রোজ এখানে সেখানে যাচ্ছেন, সুখী ভাব বিরাজ করছে আপনাদের প্রত্যেকটা স্টোরি শেয়ারে। আমাদের দেশে ফিরিয়ে এনে নিজে গিয়ে বিদেশ পড়ে আসো, ব্যাপারটা কেমন মানা যায়? মেনে নিন ভাবি, বাংলাদেশে আমার মন বসে না, যেখানে মন বসে না সেখানে আমার দম বন্ধ হয়ে আসে। মেঘালয়ের কথা শুনে ইতি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেঘালয়, জি ভাবি, তোমার আলো আজ বাড়িতে এসেছিল, তোমার খোঁজ জানতে চেয়েছিল আমার কাছে। মেঘালয় চুপ হয়ে গেছে। মোবাইলের ওপর প্রান্তে থাকা ইতি মেঘালয়ের নীরবতার মানে খুঁজে পেল কিনা। ইতি মন খারাপের সুরে আবার বলতে শুরু করলো, আলোকে ফিরিয়ে দিয়েছি আমি, ঠিক করেছি না? এতগুলো বছর পর ফিরে এসে তোমার খোঁজ চাইবে বলে যে ওকে তোমার খোঁজ দিতে হবে, এটা কোনো ডিকশনারিতে আছে? মেঘালয় ইতির সম্পূর্ণ কথা শোনার আগে কল কেটে দিয়েছে। কল কাটার শব্দ শুনে বর্ষা বিস্মিত হয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ওইদিকে মেঘালয় পাগলের মতো পুরো বাগানে পায়চারি করছে। তারপর হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে আনমনা হয়ে বলল, কেন ফিরে এলে তুমি আমার জীবনে অজানা ঝড় হয়ে? এক
আবার এসে লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেলে, সেদিন পর থেকে তোমাকে একটু একটু করে ভুলে এই আমিটাকে কোনো মতে বাঁচিয়ে রেখেছি পৃথিবীর বুকে। এবার ফিরে এসেছো কি আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য? গল্প মেঘের ওপারে আলো। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।